Wow, you have done a great service. एक कार्यक्रम का आयोजन हुआ और बेहद ही ভারতীয় ইতিহাসের এক প্রধান চরিত্র ভগবান শ্রীরাম। রামায়ণের 14 বছরের বনবাস কাটিয়ে ফিরে আসার পর ভগবান রাম অযোধ্যার রাজকার্য সামলেছিলেন। তার পরবর্তী সময়ে বিভিন্ন মহান রাজারা তার বংশধর হিসেবে অযোধ্যায় শাসন কার্য চালিয়েছিলেন। কিন্তু আপনি কি কখনো চিন্তা করেছেন যে ভগবান রামের অন্তর্ধানের পর তার পুত্রদের কি হয়েছিল? সর্বোপরি তাদের বংশধররা কি আজও বেঁচে আছে? বেঁচে থাকলেও বা কোথায় আছেন? জানলে সবাই অবাক হয়ে যাবেন। তার আগে সবাই কমেন্ট বক্সে জয় শ্রী রাম লিখতে ভুলবেন না। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন ভগবান রামের বংশধররা কি আজও রয়েছেন। ভিডিওতে এগোনোর আগে সবাই কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। শ্রী রামচন্দ্রকে মর্যাদা পুরুষোত্তম অর্থাৎ শ্রেষ্ঠ পুরুষ বা আত্মনিয়ন্ত্রণের অধিপতি বা গুণাধীশ বলা হয়। শ্রীরামচন্দ্র সূর্যবংশে অর্থাৎ ইক্ষ্বাকু বংশ বা পরবর্তী সময়ে রঘুবংশ নামে পরিচিত সেই বংশে জন্মগ্রহণ করেছিলেন। শ্রীরাম সংক্রান্ত বিবরণের প্রধান উৎস হল ঋষি বাল্মীকি দ্বারা রচিত রামায়ণ। শ্রীরামচন্দ্র ত্রেতা যুগে চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে জন্মগ্রহণ করেছিলেন। তারপরে ঘটেছে বিভিন্ন রকম ঘটনা। ভগবান রামের বংশধররা কি আজও রয়েছেন? বলা হয় তার বংশধর পরিবার জয়পুরে বসবাস করছে। স্বাধীনতার পর আমাদের দেশে রাজতন্ত্রের অবসান হয়েছে। এরপরেও অনেক রাজপরিবার রয়েছে যারা এখনও একই গর্ব এবং আবেগ নিয়ে বসবাস করে এবং মানুষ তাদের রাজা হিসেবে বিবেচনা করে। জয়পুরের মহারানী পদ্মিনী দেবী নিজেই একটি টিভি চ্যানেলে সাক্ষাৎকারে এই কথা বলেছিলেন। তিনি বলেন যে তার স্বামী অর্থাৎ জয়পুরের প্রাক্তন মহারাজ ভবানী সিং শ্রীরামের পুত্র কুশের 309তম বংশধর। ভবানী সিং এবং পদ্মিনী দেবীর একমাত্র কন্যার নাম দিয়া কুমারী। দিয়ার 2 ছেলে এবং 1 মেয়ে আছে। দিয়ার ছেলে পদ্মনাভ 12 বছরে এবং লক্ষ্য রায় সিং 9 বছর বয়সে এই রাজকাজ সামলেছিলেন। রিয়ার পিতা মহারাজ ভবানী সিংয়ের কোনো ছেলে ছিল না, যে কারণে 2002 সালে তিনি তার মেয়ে দিয়ার পুত্রকে দত্তক নেন। ভবানী সিংয়ের মৃত্যুর পরে 2011 সালে পদ্মনাভ সিংকে মুকুট দেওয়া হয়। 2013 সালে লক্ষ্য রায় সিংহাসনে বসেন। এই রাজপরিবারের জীবন গৌরব এবং আরামে ভরপুর। শোনা যাচ্ছে 20,000 কোটি টাকার সম্পত্তির মালিক তিনি। এখানকার রাজা হলেন পদ্মনাভ সিং, যিনি তার বিলাসবহুল জীবনের জন্য পরিচিত। রাজা পদ্মনাভ সিং একজন মডেল, পোলো খেলোয়াড়, পাশাপাশি একজন ভ্রমণকারী। জয়পুরের রামনিবাস মহলে পদ্মনাভ সিংয়ের একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টও রয়েছে। এতে প্রায় সব ধরনের সুযোগ সুবিধা আছে। 2011 সালে এই রাজপরিবারের সম্পত্তি ছিল 44 আরব অর্থাৎ 4400 কোটি টাকারও বেশি, যা এখন আরও বেড়েছে। মহারানী পদ্মিনী দেবী প্রায় কিছু অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আসেন এবং তার পরিবারকেও রাজস্থানে অত্যন্ত সম্মানের চোখে দেখা হয়। কিন্তু এবার প্রশ্ন হলো, তারা কি সত্যিই শ্রীরামের বংশধর? এ নিয়ে অনেক ধরনের বিতর্ক রয়েছে। হয়েছে মামলা। তারা বলেছেন যে তাদের বংশ শ্রীরামের বংশ। তারা কুশওয়াহা বা কাছুয়া গোষ্ঠীর বংশধর। এর সপক্ষে তাদের কাছে প্রমাণও রয়েছে। এটা মনে করা হয় যে শ্রীরাম এবং দেবী সীতার যমজ পুত্রদের মধ্যে একজন কুশের থেকে কুশওয়াহা রাজবংশের উৎপত্তি হয়েছিল। রামায়ণের বালকাণ্ড, অরণ্যকাণ্ড, যুদ্ধকাণ্ড যথেষ্ট জনপ্রিয়, কিন্তু তার তুলনায় উত্তরাকাণ্ড ততটা জনপ্রিয় নয় এবং এই কাণ্ড সম্পর্কে মানুষের মধ্যে বিভিন্ন ভুল ধারণা রয়েছে। অনেকেই মনে করেন যে মাতা সীতার পাতাল প্রবেশের পরেই রামায়ণের সমাপ্তি ঘটেছিল, কিন্তু এটা সঠিক নয়। ধীরে ধীরে রামের বংশের অর্থাৎ রঘুবংশের বিনাশ সংঘটিত হচ্ছিল। এরপর ঘটে নানান ঘটনা।
শ্রীরামের অন্তর্ধানের আগে তিনি তার এবং তার ভাইয়ের পুত্রদের মধ্যে রাজ্য ভাগ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। ভরতের 2 পুত্র পুষ্কর এবং তক্ষ, লক্ষ্মণের 2 পুত্র চিত্রাঙ্গদ এবং চন্দ্রকেতু এবং সর্বোপরি শত্রুঘ্নের পুত্র ছিল সুবাহু এবং সুরসেন। ভরতকে অযোধ্যার রাজা করে দক্ষিণে কোশল প্রদেশ অর্থাৎ ছত্তিশগড়ে কুশ এবং উত্তর কোশল প্রদেশে লবের অভিষেক করা হয়েছিল। ইতিহাসের তথ্য অনুসারে লবপুরী স্থাপনা করেছিলেন, যা বর্তমানে পাকিস্তানের লাহোর, এবং এখানে এক দুর্গে লবের একটি মন্দিরও রয়েছে। লবপুরীকে পরে লাহোরপুরী নামে অভিহিত করা হতো। রাজা লব থেকে পরবর্তীতে রাঘব রাজপুতদের উৎপত্তি হয়েছিল, যার মধ্যে জেয়াস শিখওয়াড় বংশ অন্তর্ভুক্ত ছিল, এবং অন্যদিকে এই রাজপুতদের আরেকটি শাখা ছিল সিসোদিয়া, যার মধ্যে বেশালা ও কোহিল রাজবংশ অন্তর্ভুক্ত ছিল। দিয়া কুমারী দাবি করেছেন যে তারাই হলেন ভগবান রামের বংশধর। নিজের জিম্মায় থাকা 9টি নথি এবং 2টি নকশা দিয়ে এই দাবি তিনি প্রমাণ করতে চান। শীর্ষ আদালতের প্রশ্নের উত্তরে প্রয়োজনে সেই সব প্রমাণ তুলে ধরা হবে। তাদের প্রজন্ম হল ভগবান রামের 308তম প্রজন্ম। এই বংশে শুরু হয়েছিল ভগবান বিষ্ণুর হাতে। তার পরের প্রজন্মে ছিলেন প্রজাপতি ব্রহ্মা। এর পরের 2 প্রজন্ম হলেন মরীচি এবং কাশ্যপ। রাজা দশরথ ছিলেন 62তম, ভগবান রাম ছিলেন 63তম প্রজন্ম। সুপ্রিম কোর্টে আবেদন করলে তারা নিজেদের আবেদনের সঙ্গে 9টি নথি এবং 2টি নকশা জমা দেবেন বলেও জানিয়ে দিয়েছেন। তিনি এটাও বলেছেন যে তারা কুশের পরবর্তী প্রজন্ম। তাদের বংশকে বলা হয় কুশওয়াহা বংশ। ইতিহাসের প্রতিটি পাতায় এর উল্লেখ রয়েছে। এই বংশ তালিকায় 289তম উত্তরাধিকারী ছিলেন সাওয়াই জয় সিং। এরপরে 307তম উত্তরাধিকারী হন মহারাজ ভবানী সিং। এর পরের প্রজন্ম হলেন তারা। প্রত্যেক বছর রামনবমী তিথিতে ভগবান রামচন্দ্রের জন্ম উৎসব পালন করা হয়ে থাকে। এখনও এটা স্পষ্ট নয় যে তার কোনো বংশধর পৃথিবীতে রয়েছে কিনা। এই পরিবার অবশ্যই বলেছে যে তারা শ্রীরামের বংশধর, কিন্তু বিষয়টি এখনও পুরোপুরি স্পষ্ট নয়। বন্ধুরা, আপনাদের কি মনে হয় এই পরিবার কি শ্রীরামের বংশধর? সেটা অবশ্যই কমেন্টে জানান। আর হ্যাঁ, আজকের ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং যতটা সম্ভব শেয়ার করবেন, যাতে এই ভিডিওটি সবার কাছে পৌঁছে যায়। আর হ্যাঁ, কমেন্ট বক্সে জয় শ্রীরাম লিখতে ভুলবেন না। আপনারা যদি এই রাজ পরিবার সম্পর্কে আরও জানতে চান, সেটাও আমাদের কমেন্টে জানান। আরও এরকম অজানা তথ্য পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলি দেখতে পারেন। ধন্যবাদ।